প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ঢাকা লকডাউন হওয়া সত্ত্বেও সারা দেশে অভূতপূর্বভাবে লকডাউন পালিত হয়েছে, কিন্তু লকডাউনের সব খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এবং বাংলাদেশ মিডিয়া তো অনেকদিন ধরেই বাঙ্গি চাষ করছে, সুতরাং বাংলাদেশ মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা মিস করেছি। আমি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। আমাদের ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক হিসেবে যাকে আপনারা চেনেন, সেই ডাস্টবিন শফিকের বাসায় এবং ডাস্টবিন শফিকের শ্বশুরের বাসায় গতকাল লকডাউন চলাকালে বোমা হামলা হয়েছে। কে বা কারা এই বোমা হামলা করা হয়েছে সেটি জানা না গেলেও এই বোমা হামলার কারণে শফিকের শ্বশুর বাড়িতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে ডাস্টবিনকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মুখ সামলায় চলো, তোমার কারণে আমরা বিপদগ্রস্ত হতে রাজি নই। এবং এই নিয়ে জামাই শ্বশুরের মধ্যে একটা, শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। আরো খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে, মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা এবং আসিফ মাহমুদের প্রায় 4500 সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে, অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল। সংখ্যাটা 4500 একটু কম। এবং এই যে আসিফের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকায় ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা আওয়ামী লীগের সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের যারা নেতাকর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা, এই উদ্দেশ্যেই তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল এবং সেই অস্ত্রের মধ্যে AK-47 ছিল এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল 7.62 বোরের গুলি, এইসব ছিল তার এই ক্যাডার বাহিনীদের হাতে। এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা। এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইউনূসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেসার হিসেবে কাজ করছে। এখন দেখা যাক যে ডক্টর ইউনূস এইসব জঙ্গিদের আর কতদিন ধারণ করে রাখতে পারেন। এবং এই যে একজন সরকারের উপদেষ্টা হয়ে এইভাবে মাস্তানি করা, জঙ্গি বাহিনী, সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে ঢাকা শহরে একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়, বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এদিকে 3 দিন আগে যে দিল্লিতে লালকেল্লার পাশে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেটি নিয়ে ভারতের তদন্ত চলছে। ভারত অফিসিয়ালি এখনো অনেক কিছু জানায়নি, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাদের মধ্যে গতকাল এটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে আমেরিকা কিভাবে ভারতকে সহায়তা করতে পারে এবং এখানে সম্ভাব্য কারা কারা জড়িত, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আমেরিকান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। আপনারা খেয়াল করেছেন যে কোনো মিডিয়া বলছে, যদিও এটা সরকারি সূত্রে এখনো আমরা জানিনি, অসমর্থিত সূত্র বলছে যে এই দিল্লির ব্লাস্টের পাকিস্তানি জঙ্গি বাহিনী জড়িত এবং তারা বাংলাদেশ ফ্রন্টকে ইউজ করে এই পাকিস্তানের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এবং অনেক সূত্র বলছে যে বাংলাদেশের, কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রী, কেউ বলছে আরো 2 জন, মোট 4 জন
এই বোমা হামলার সাথে জড়িত। আবারও বলছি যে এটি অসমর্থিত সূত্রে পাওয়া খবর। কাল রাতে, মানে অনেক রাতে, ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমি একটা ফোন পেলাম একজন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিকের কাছ থেকে, এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন যে ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং তার পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আছে। আমি তো বললাম, না, ডক্টর খলিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি আমেরিকায় গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখা গেল যে তিনি বিজনেস ক্লাসে বসে আছেন। সেটা পরে জানলাম যে সেটা আসলে এআই দিয়ে নির্মিত, এবং যেদিন ওই ছবিটি দেখা গেছে তার পরের দিন বাংলাদেশ ত্যাগ করেছেন ডক্টর খলিল, এবং আমরা জানি যে তিনি আমেরিকায় গিয়েছেন। তো আমি বললাম আমি একটু খোঁজ নিয়ে দেখি। তো ন্যাচারালি আমি সেই রাতেই আমার কিছু বিশ্বস্ত সূত্র আছে, আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং একজন আমাকে নিশ্চিত করলেন আমেরিকায় নয়, ডক্টর খলিল আসলে কাতার গিয়েছেন, এবং কাতার গিয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার 9 জন কর্মকর্তার সাথে মিটিং করেছেন। এটা খুব ইন্টারেস্টিং যে বিদেশি সংস্থার 9 জন কর্মকর্তার সাথে তিনি মিটিং করেছেন, এবং তিনি চেষ্টা করেছেন, সেই বিদেশি গোয়েন্দা সংস্থাটা হলো র, ভারতীয় রয়ের 9 জন কর্মকর্তার সাথে ডক্টর খলিল কাতারে মিটিং করেছে, সিরিজ বৈঠক করেছে। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে কনভিন্স করার চেষ্টা করছেন যেন বাংলাদেশে ভারত কোনো ব্যবস্থা না নেয়। এই যে গাড়ি বোমা বিস্ফোরণ, এবং সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায়, ভারত তদন্ত করে যদি নিশ্চিত হয়, তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে ভারত হয়তো বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। ভারতের দিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলন হবে। এটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এই যে ভারত সাগরের যে মহাসাগরীয় অঞ্চল, যেটা সেখানে 5টি দেশ, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, এই 5টি দেশের একটা সিকিউরিটি কনক্লেভ, তাদের সেই সব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা কনফারেন্স হবে এই 20শে নভেম্বর, এবং সেটিতে যোগ দেওয়ার জন্য 19শে নভেম্বর ডক্টর খলিলের দিল্লি যাবার কথা। এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ খুব কম। ইনি দ্বিতীয় উপদেষ্টা যিনি ভারত যাচ্ছেন। এর আগে ফয়জুল কবির বলে একজন উপদেষ্টা আছেন, তিনি গিয়েছিলেন। এপ্রিলে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে, এবং সেই মিটিংটি আয়োজনে ডক্টর খলিল এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাদের দুজনেরই কন্ট্রিবিউশন ছিল, এবং আরেকটি থার্ড দেশ সেখানে হেল্প করেছিল যাতে মোদী ডক্টর ইউনূসের সাথে মিটিং করে। এবং সেই মিটিং এর শেষে নরেন্দ্র মোদী যখন হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন, তখন তিনি ডক্টর ইউনূসকে বলেছিলেন যে আপনি ভারতের বিরুদ্ধে এভাবে আজে বাজে কথা বলবেন না। দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করবেন না, কারণ ভারত শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস এই কথাগুলো রাখেননি, তিনি ভারত বিরোধী কথাবার্তা বলেই গেছেন, এবং শেখ হাসিনাকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন প্রণয় ভার্মা, তাকে ডেকেছিলেন। প্রণয় ভার্মা বলেছেন আমি খুব ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, আমার ডেপুটি হাইকমিশনারকে পাঠাচ্ছি। তারপর তবুও তাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য, তিনি বলেছেন আমি জানি আপনি কি বলবেন, ডেপুটি হাইকমিশনারকে পাঠাচ্ছি। এবং ডেপুটি হাইকমিশনার গিয়ে দেখেন সেখানে ডাস্টবিন শফিকও বসে আছেন, এবং তারা বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, আরো এইসব বলছে আর কি, হ্যাঁ, শেখ হাসিনাকে থামান। তখন ডেপুটি হাই কমিশনার বলেছে যে ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি,
ভারতে কোনো নাগরিকের ডেমোক্রেটিক রাইটসকে বন্ধ করবার কোনো অভিপ্রায় ইচ্ছে তাদের নেই এবং তারা করবে না। শেখ হাসিনা তার ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করছেন। দ্বিতীয় হলো, শেখ হাসিনা তার নিজস্ব ব্যবস্থাপনায় তিনি কথা বলছেন। ভারত তাকে কোনো ডিভাইস সরবরাহ করেনি যে ভারত দায় দায়িত্ব নেবে, এবং তারপরেও বলেছেন ডেপুটি হাই কমিশনার যে ঠিক আছে, আমি আমার সরকারকে আপনাদের কনসার্ন জানিয়ে দেব। তো সেই অবস্থায় ডক্টর খলিল যে সিকিউরিটি কনফারেন্সে যাচ্ছে, ধারণা করা হচ্ছে এর মাঝখানে তিনি অজিত দোভালের সাথেও হয়তো মিটিং করবেন বা ভারতীয় আরো কারোর সাথে মিটিং করবেন। তার একটাই কনসার্ন যে ভারত যেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক না করে। এদিকে আমরা জানছি যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে, এবং এই সার্জিক্যাল স্ট্রাইক গুলো খুব প্রিসাইজ, তারা টার্গেট ঠিক করে রেখেছে। সেই টার্গেট গুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটি ডিপেন্ড করছে যে তদন্তের ফাইনাল রিপোর্ট কি। তো এই অবস্থায় বাংলাদেশ কিন্তু এই যে ভারত নিয়ে সুরসুরি খোঁচাখুচি করতে গেছে, ভারত বিরোধী জঙ্গি তৎপরতা অ্যালাউ করেছে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে, এবার হয়তো তার জন্য একটা বড় রকমের মাসুল দেওয়া লাগতে পারে। খারে খা, চেটে পুটে খা, লুট করে খা, যে যেভাবে পারিস একেবারে ফিনিশ করে খাই। দেশটা একেবারে মগের মুল্লুক না, মবের মুল্লুক, মগের মুল্লুক, যে যেভাবে পারে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি কি করলেন? লোক পান না, উনি লোক পান না, সব মানে শেখ হাসিনার কাজের লোক কোটিপতি হয় বা রাজনৈতিক দলের দোষ। ওনার লোকজন কোটিপতি যারা আছেন, সব আশেপাশে কোটিপতি, তাদের মধ্যে থেকে তার গ্রামীণের রিলেটেড যারা আছে, এই যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্যের জানেন না তিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় ডুবতে ডুবতে আর ডুবে না। তারপরে লামিয়া মুর্শেদ, তার এনজিওর মানুষ, তার কি যেন এলজিডি বিষয়ক কি যেন একটা পোস্ট তৈরি করেছে, আমরা বুঝি না, আমাদের দাঁত ভেঙে যায় এসব শুনলে, সাধারণে বুঝবে না আর কি। তারপর তার পরিবারের আরও মেম্বাররা, তার ঘনিষ্ঠ মহল এবং যারা দেশ বিদেশে তার পরিচিত, তার সার্কেল, সবাইকে এনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ সমতুল্য যে পদটা তার আশেপাশে বসিয়ে দিয়েছেন। এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এনে উপাচার্য বানালেন। সে উপাচার্যকে এক্সিট দিচ্ছেন উনি, তার আশেপাশের লোকজনকে এক্সিট দিচ্ছেন, নাকি তাদেরকে তিনি আরও বেশি মর্যাদা দিচ্ছেন? কিছু একটা তো ভাবনার আছে। সে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যকে তিনি এখন অ্যাম্বাসেডার করছেন। তিনি আলী রিয়াজ, তার সবচেয়ে বিশ্বস্ততম একজন নিশ্চয়ই, এবং সবচেয়ে বিশ্বস্ততম বলেই তো আলী রিয়াজকে দিয়ে তিনি ঐকমত্য কমিশনের সকল এই যত ভেজাল বিশৃঙ্খলা সেগুলো লাগিয়ে আলী রিয়াজকে তিনি এখন বিশেষ সহকারী করে ফেললেন। মানে আরও আছে, তালিকায় আরও আছে। আমরা একটু ছোট ছোট করে চোখ বলেই, এত লম্বা আপনাদেরকে নিউজ পড়িয়ে আমি বিরক্ত করব না। তবে অবাক করা কাণ্ড, এই কাজগুলো রাজনৈতিক সরকারগুলো করেছে বলে সব যোগ্য বলে যে সবাই যোগ্য, সবার সাংঘাতিক যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড, এনজিওতে সফল মানুষ। প্রশ্ন একটাই, তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সে অযোগ্য? এটা তো খুব কম বলতে বলে লোকে, সেও তো যোগ্য। কিন্তু বিতর্কটা উঠেছিল কেন? নিজের ছেলেকে তিনি আইসিটি বিষয়ক উপদেষ্টা তুলেছেন, তার ছেলের সমতুল্য তারও নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস তার প্রিয় ভাজন, আস্থাভাজন, দীর্ঘদিনের সঙ্গী যারা আছে তাদেরকে কেন এখানে বসাচ্ছেন? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কেন বাংলাদেশের এত মানুষকে বঞ্চিত করে তিনি অ্যাম্বাসেডর হয়ে গেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে। 5 নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে রিয়াজ আহমেদ খান বলেন, এই বিষয়ে কথা বলতে আসিনি। মানে মিথ্যা কথাও কয় বোধহয়, মানুষের তো এটাই ধারণা হবে, ওই দিনে নিশ্চয়ই তাহলে কথাবার্তা হয়েছে। এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডেনমার্কে তার এগ্রিমও পাঠানো হয়েছে, তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর নিয়াজ আহমেদ। এবং এই নিউজটা কিন্তু এর আগেও হয়ে গেছে,
এর আগেও মানবজমিন শুধু এই খবর না যে এই নিয়াজ আহমেদকে যে অ্যাম্বাসেডর করা হচ্ছে, সাথে মানবজমিন হেডলাইন করেছিল তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে। কারা শুনবেন কি হচ্ছিল? ডেনমার্কে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ চৌধুরী। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে, এইসব ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে। দেশি বিদেশি ডিগ্রি, বড় চাকরি, মানে এরপরে আরও আছে, আরও না অনেক যে অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে আরও যাদেরকে করা হয়েছে আমি সেটা বলি। প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মুর্শেদ, যার কথা বলছিলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও, তার বোন হুসনা সিদ্দিকীও, মানে ওই যে তালুই কোটায় শ্বশুর কোটায় বিচারক হয় না, এরকম আর কি, রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার। অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে রীতিমতো তোলপাড় চলছে সেগুনবাগিচায়, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বলা হচ্ছে প্রস্তাবিতদের মেধা যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, দেশি বিদেশি ডিগ্রি, বড় চাকরি, বিশাল মাইনে, পারিবারিক ঐতিহ্য সবই আছে তাদের। দীর্ঘদিনের সামাজিক ব্যবসায় তাদের সাফল্য আছে, সেই সব কথাবার্তা রয়েছে তার সফল। এতদিনে তারা অন্তর্বর্তী সরকারের নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন, এতদিনে এখনো করছেন। প্রশ্ন উঠছে এত কিছুর পরও তাদের রাষ্ট্রদূত হওয়ার খায়েশ কেন? মনে পড়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরী কথায় কথায় বলতেন, বিএনপির সুবিধাভোগী, বিশেষ করে তারেক রহমানকে ওই ভাইয়া বলে ভাইয়া গ্রুপ তৈরি করে যারা সুবিধা নিত এদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন যে কি দোধের অগ্র ঘোলের শেষ, কচি পাঠা বৃদ্ধ মেষ, খাইতে বড় মজা। তো এইটা খানেওয়ালা কিছু লোক থাকে এই ডক্টর ইউনূসের আশেপাশে, এই টিমটা খুব সুন্দর করে পত্রিকার পাতায় উঠে আসছে। হ্যাঁ, যে কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের বাইরে 30% নিয়োগের সুযোগ রয়েছে। সরকারি সামরিক বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক বিবেচনায় অনেকে নিয়োগ পান সেই কোটায়। বিদ্যমান রেশিওতে নতুন করে বাইরের নিয়োগের সুযোগ সীমিত বলে দাবি পেশাদারদের। যাক, এসব বলা হচ্ছে এই যে 4 জনকে তাদেরকে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে, এবং বাংলাদেশে যারা আছেন তারা এতদিন ধরে যারা কূটনীতি হওয়ার জন্য দৌড়েছিলেন তারা তো আর ডক্টর ইউনূস সাহেবের এই নিকটাত্মীয় পরাত্মীয় না। লুৎফে সিদ্দিকীও তার বোন হুসনে সিদ্দিকীর একসঙ্গে রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন। 2 বোনের রাষ্ট্রদূত বানায় দিবে। লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ, সরকার কোথায় দিবে তারা? লামিয়া মোর্শেদের পছন্দ কোনটা? প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে বিষয়ক মুখ্য সমন্বয়ক ইউনূস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ। যদিও সেখানে কোনো ভ্যাকেন্সি নেই, তবে তার সুহৃদরা বলছেন সরকার চাইলে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর তার যে প্রভাব, তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয়। মানবজমিন বলছে কি বলছে যে লামিয়া মোর্শেদের ডক্টর ইউনূসের উপর তার যে প্রভাব, মানে ডক্টর ইউনূসের উপর লামিয়া মোর্শেদের যে প্রভাব, তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয়। কই যাবেন আপনি? আর সবশেষ আপনারা তো জেনেছেন সেই আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং দেশের সংবিধান কাটাছেঁড়ার ওস্তাদ, তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। আমাকে আজকে একজন প্রশ্ন করছিলেন, ভাই আলী রিয়াজের তো ধর্মীয় উগ্রবাদ নিয়ে অনেক স্টাডি আছে, অনেক বই আছে, উনি এখন এসব নিয়ে কেন কথা বলেন না? ভিন্ন প্রসঙ্গ। যাক, সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। বলেন মাশাআল্লাহ। আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত বছর গণঅভ্যুত্থানের পর সরকার প্রথমে 6টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের স্টেট লিঙ্গুইস্ট প্রফেসর আলী রিয়াজকে। সেই কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছিলেন এই কমিশনের সভাপতি, আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রিয়াজ। যাক, এইসব ব্যাকগ্রাউন্ড আমি আর তুলে ধরছি না, আপনাদের বোঝার বাকি নেই। এই এতদিন ধরে যারা মাখন রুটি খেয়েছেন, সেই মাখন রুটিওয়ালারা শেষ মুহূর্তে শেষেও চেটেপুটে খাওয়ার জন্য লোভ সারতে চান না। এই দেশটা তো তাদের খাওয়ার জন্য, তারা সবাই উড়াল দেওয়া পাখি, উড়ালপঙ্খী, তারা সুযোগ পেলেই উড়াল দিবেন, এরকম একটা সিচুয়েশন। এই জন্যে বিভিন্ন দেশে পকেটগুলো খুঁজে নিচ্ছেন। 2-3 বছর যদি আবার কোনোভাবে থাকা যায়, যদি লামিয়া মোর্শেদ এমন প্রভাব খাটাতে পারেন যে
আন্ডারগ্রাউন্ড কিছু হবে না, আন্ডারগ্রাউন্ড কিছু আপোষ মীমাংসা হবে না, সামনে যে দল ক্ষমতায় আসবে সেখানে যদি এমন কিছু করা যায় যে ঠিক আছে বিদেশে আমাদের এই লামিয়া আছে, এই সিদ্দিকি আছে, সেই সিদ্দিকি আছে, তারা যে যে এখানে আছে সেখানে তাদের মেয়াদ পর্যন্ত থাকবে, এই আপোষে রাজি আছো, তাহলে আমরা নির্বাচনটা ঠিকঠাক মতন দিয়ে দিব এই দেশে, এরকম প্রস্তাবও তো হতে পারে, কিন্তু কিছু তো বাংলাদেশে অবাস্তব না। তো সেই পথে হাঁটছে কিনা, এবং এখন আর নীতি নৈতিকতার কথা আসে না, এখন আর নতুন বন্দোবস্তের কথা আসে না, এখন পুরনো বন্দোবস্তই জুৎসই। পুরনো বন্দোবস্ত যত থাকবে ততই এই দেশের মানুষকে বোকা বানিয়ে এই দেশের মানুষের টাকা গচ্ছা দিয়ে বিদেশ ঘোরা যাবে, বিদেশে গিয়ে আবার চাকরিও করা যাবে, নিরাপদ সুন্দর জীবন বজায় রাখা। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচিয়ে দিয়েছে আর কি। কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা, এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার, আওয়ামী লীগের লোকজন ঠিক বিশ্বাস করতে পারে না। রিয়েলি ভাই এরকম হয়ে গেছে? পুরো ঢাকা শহর প্রায় খালি, লোকজনের চলাফেরা বন্ধ, স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন, বাড়িতেই ছিলেন, এবং জনপরিবহন বন্ধ ছিল, বাস দেখাই যায় না, রাস্তাগুলা খুবই সবুজ ছিল, মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি। এই যখন অবস্থা, তখন এটা মানতেই হবে যে কোনো না কোনো ভাবে জনসমর্থনটা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ। অনেকেই বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না, এটা তো গায়ের জোরে করা, মানুষজন ভয়ে বাসা থেকে বের হয় নাই, বাড়ি থেকে বের হয় নাই। আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি, কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করে না, এবং সমর্থন করে নাই বলে বাড়ি থেকে বেরিয়েছে। এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন, সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক, আপনাদের কথা রেখেই যদি আমি বলি, এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে। এ থেকে মুশকিলটা বেড়েছে। কিভাবে মুশকিলটা বেড়েছে? অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন। আওয়ামী লীগ উৎসাহিত হয়ে গেছে, তারা জোশ পেয়ে গেছে, উদ্দীপনা পেয়ে গেছে, এবং পাওয়ার সাথে সাথে তারা আরো 4 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে, তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন। তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না, কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার, এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন, লকডাউন, যে কোনো ডাউনই বলেন, সোজা কথায় হরতাল ডেকে বসে আছে। এই 4 দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে, এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে। এবং এটা যদি চালাতে থাকে, আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠবে। কারণ যেভাবেই দেখি, যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগকে আপনি মেরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না। মায়ের পিট যা করা গত 1 বছর ধরে করছেন, এখনো করে যাচ্ছেন, এবং সেই মায়ের পিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল, বুঝছেন, এরা বিরোধী দলে থাকলে খুবই বিগ হাউস। এই বিগ হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগ্যের লোক হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার সাথে আসলে ওই সাউয়া ছাড়া, হাদি মার্কার লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়াও যাচ্ছে না। এবং 32 নম্বর পুরানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই। আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে গিয়ে আর কিছু না করে মুরাল ভাঙছে। এইবারে প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় নাই। আমার ধারণা বিএনপির ইশরাক সাহেব আগের বারের বুলডোজারের ভাড়া পান নাই, বন্য যে কোনো কারণে হইতে পারে, উনি বুলডোজার দেন নাই, এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই, 2-4 জন শ্রমিক লাগিয়ে মুরাল গুলা ভাঙছে। যাই হোক, এই মুরাল ভাঙ্গার ভয় দেখায়, 32 ভাঙ্গা দেখায় আটকানো যায় না, মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগের এখন আর থামানো যাবে না। এটা একটা মুশকিল, এটা একটা মুসিবত, এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাজ্ঞ স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, সরকার সেটা নিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওনার একটা দুটো হবি আমি দেখলাম গত 1-1.5 বছরে, একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া। উনি দুটি কিন্তু খুব পছন্দ করেন। তো কোনো একটা কারণে এখন বিদেশে যেতে পারছেন না গত 1-1.5 মাস ধরে। আমার ধারণা শরীর ভালো না, বা এই প্যান ঐক্যমত্য নিয়ে একটু ঝামেলা আছেন। উনি গত সফরটা মিস করেছেন, কোথায় যেন যাওয়ার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল আমার আসলে মনে নাই, মানে অনেক জায়গায় যায় তো উনি। যাই হোক,
তো দ্বিতীয় যেটা শখ, ওইটা তো বাসা থেকে করা যায়, এটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন। এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এটা আমি জানি না। আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে টুজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন। আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে মানে উনি ভাষণ দেওয়ার পরেই এটা নিয়ে আমি একটা আলোচনা করবো আপনাদের জন্য। পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই। 4টা প্রশ্নের এমসিকিউ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে। সেই 4টা প্রশ্নের জবাব হইতে হবে হ্যাঁ এবং না, এবং এইটা খুবই মানে কিভাবে হবে, কেন হবে, আমার ধারণা উনিও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাকি পাবলিক যারা আছি, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস, জামাত বাদে, অবশ্য ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা, যাক সেটা ভিন্ন আলাপ। তো এরা সবাই হাত ছেড়ে বাঁচা, আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল, কবে করতে চাচ্ছিস গণভোট? জাতীয় সংসদ নির্বাচনের দিনের সাথে করে ফেল, গুড। ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না, ওইটা হচ্ছে আরেকটা কি যেন বানিয়েছে ওনারা, ওইটা পরে জাতীয় সংসদ হবে। যাক, ওইগুলো ওই তামসা দেখার জন্য আগামী কয়েক মাস আমাদের হাতে আছে, পরে একদিন আলাপ করা যাবে। যে কথা বলছিলাম, এই যে উনি বক্তৃতাটা দিলেন, এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন। বিএনপি অবভিয়াসলি একটা কনফিউজ দল, তারা দুপুর পর্যন্ত কনফিউজ যে এটাকে আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, আচ্ছা এটা জিগাই বুঝি। প্রথমে এক ধরনের প্রতিক্রিয়া দিল, এবং অবভিয়াসলি বিএনপি এক মতের উপর বেশিক্ষণ থাকতে পারে না, সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো। জামাত কি করেছে? জামাত এক ধরনের অভিমানী সুর দিয়েছে, খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই, যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে। 8 দল প্লাস 1 ল্যান্ড বোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে, সেই কর্মসূচি তাদের আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন, আওয়ামী লীগ যদি এভাবে কন্টিনিউয়াস কর্মসূচি দিতে থাকে, ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থক আছে, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদের একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে এই লকডাউনটা এভাবে সাকসেসফুল হবে। সাহস সংক্রামক, দ্বিতীয় সংক্রামক, সাহস সংক্রামক, এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস। এবং আওয়ামী লীগের বাকি নেতা কর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে আরো দুইটা একটা করে দেখি, এইভাবে চলতে থাকে, আওয়ামী লীগরে আপনি যদি টোটাল পলিটিক্যাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন তাহলে এই সমস্যার সমাধান হবে না, এটাকে থামানো যাবে না। এবং আগামীতে শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন, আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে, চাঙ্গা করে রাখবে। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না। এই যে জিনিসগুলো ঘটছে, এটা ধরেন এই শেখ হাসিনার একটা রায় বোধহয় ওনারা দিবেন 17 তারিখে। 17 তারিখে যে রায়টা দিবেন, আমি জানি না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে। মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল। কেন ইগনোর করা উচিত ছিল? পুরো জিনিসটা এত হাস্যকর ভাবে এরা করলো, এত করুণ ভাবে এরা করলো, মনে হচ্ছে যেন তারাই আসলে চায় না আওয়ামী লীগের বিচার হোক, তারাই চায় না শেখ হাসিনার বিচার হোক। পুরো একটা জিনিস করেছে, এইটার মধ্যে বিচারপতিকে, এটা টেম্পোরারি বিচারপতি, খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে। ভালো, সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে, পক্ষের উকিল ও জামাতের, বিপক্ষের উকিল ও জামাতের। বিচারপতি কাদের সেটা আমি বলবো না, বললো আবার একটা আদালত অবমাননা মামলা খেয়ে যাব, আর মামলা খেতে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে ওরা করছে, এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই। এখন এই আদালতে, যদি এই আদালত না, মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল, আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়, কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম, সোচ্চার ছিলাম, আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে তখন কিন্তু, এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্য কিন্তু আমরা গালাগালি করেছি। কারণ আওয়ামী লীগ 2008 ডিসেম্বরের নির্বাচনে এসেছে, 9, 10, 11, 12, 13 সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো। এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো, কাদের মোল্লা রায়, 5 বছর সময় লেগেছে। এবং এই সময়ে জামাতে ইসলামীকে, যুদ্ধাপরাধী সব রাজাকারকে, তাদের নিজেদের পছন্দের আইনজীবী, এই তাজুল সহ একজন ছিলেন ব্যারিস্টার রাজ্জাক, সব বিশাল উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে, সময় চেয়েছে, মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলা করছে। কিন্তু বিচারের স্বার্থে, সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য
তখনকার সরকার দেখিয়েছে, তখনকার জনগণ দেখিয়েছে, এবং 5 বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে। আর এইখানে আমরা কি দেখলাম, এইখানে তো বোধহয় মামলাই বোধহয় শুরু হলো মাত্র কয়েক মাস আগে, এবং তাড়াহুড়া করে করছে। তো এটা অবশ্য এখন এআই এর যুগ, আমার ধারণা এআই দিয়ে রায় লিখে ফেলেছে, রায় একটা লিখে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটা ইগনোর করে যাওয়া। এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়াকশন দেওয়া উচিত ছিল না, কারণ এই সরকার আওয়ামী লীগরা বলে নাই যে তোমাদের বিচার করবো বা শেখ হাসিনার বিচার করবো, তোমরা উকিল দিতে চাও কিনা, আইনজীবী দিতে চাও কিনা। ইনফ্যাক্ট জেডাই খান পান্না স্বপ্রণোদিত হয়ে, এনিওয়ে যাক, শ্রদ্ধাভাজন বয়স্ক মানুষ না বলি, স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে। আমি জানি না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল, উনি নিজে নিজেই গিয়েছিলেন এর পক্ষ হতে। ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। বলা হয়েছে যে ট্রেন ছেড়ে গেছে, কারণ জেডাই খান পান্না আমরা পছন্দ করি না করি, উনি তো মুক্তিযোদ্ধা। সো কোন ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ, গন্ধ, সুবাস আছে এরকম কোনো কিছুতেই এরা এটার ভিতরে ঢুকায় নেই। না ঢুকে তারা এই বিচার করছে। এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া, এই রায়ের কোনো প্রতিক্রিয়া, সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া, সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য সুবন প্রয়োজন না, প্রয়োজনীয় না। কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোনো বিচারই হচ্ছে না, এবং এটার এগেনস্টে তারা যে কথাগুলো বলবে কোনো কিছু বিশ্বাসযোগ্য না। আপনারা দেখেন 1996 সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারে নাই, রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই। তারা কিন্তু 5 মাসের মাথায় চাইলে ধরে নেই, তখন গুলি করে মেরে ফেলতে পারতো, বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত। 5 বছর পারেন নাই। তারপরে কি হচ্ছে, বিএনপি জামাত জোট সরকারে এসেছে, তারপরে এই 5 বছর কিন্তু হাইকোর্টে এই বিচারগুলো ঝুলে গেছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিছুই হয় নাই। আবার আওয়ামী লীগ যখন 111 এর পট পরিবর্তনের পরে ক্ষমতায় এসেছে, আবার বিচারিক প্রক্রিয়া, প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো কায়েম করেছে বা এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করেছে। এই জায়গাটায় এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল। এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে, পেটের মধ্যে ব্যাগ, না না তাজুল ইসলাম না, তাজুল ইসলাম তো হচ্ছে যে নাম, উকিলের নাম, ক্যাঙ্গারু, সরি ক্যাঙ্গারু, হ্যাঁ, ওই ক্যাঙ্গারু কোর্টের বিষয় প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায়, আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকবো আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে, এটা বলেই আমি আজকে শেষ করব। একজন তরুণ না, একজন কিশোর, ক্লাস 9-এর ছেলে, প্রচন্ড মেধাবী একটা ছেলে, তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে। আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয়, এটা একটা জাতীয় প্রতিযোগিতা ছিল। সে মেধাবী একটা স্কুল ছাত্র, সে স্কুল ড্রেস পরে এই এত গ্যাঞ্জামের মধ্যে 32 নম্বরে গিয়েছে এবং 2টা ইট সংগ্রহ করতে চেয়েছে। অবভিয়াসলি তাকে গ্রেফতার করেছে, তাকে মব ধরেছে, এবং মবের পরে মবের যে পুলিশ ধরেছে, ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এবং যাওয়ার সময় এই ছেলেটা এগুলো ছাত্রলীগ না, মানে কিছু না, একটা স্কুলের ছেলে, সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে। ইটস সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি, লেখালেখিতে বলার চেষ্টা করেছি যে যদি 18 সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন, যেটা নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়, তখন থেকে বলা শুরু করেছে। এবং অবভিয়াসলি এর পরবর্তীতে 18 সালের এই নিরাপদ কোটা আন্দোলনের কথা শুনো, যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন, তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি, অস্থিরতা থাকে, এইটার পরিণাম আগামীতে খারাপ হবে। এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক যে আন্দোলনে পরেও আমরা কিন্তু সড়কগুলোকে ঠিক করতে পারলাম না, তখনকার সরকার ঠিক করলো না। এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো, তাদের আন্দোলনের মাধ্যমে, সেটা আপনি যেভাবেই বলেন, মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক, তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হলো। এখন এই জেনজির পরের জেনারেশন, যেটা জেন আলফা, যেই আলফা 32 নম্বরে গিয়ে যদি 32 নম্বরের ভাঙা ইট সংগ্রহ করতে থাকে, এবং ক্লাস 9-এর একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেন্যুতে ভি দেখায়, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন, আসবেন, আসার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি আজকের তারিখে বলবো, চিন্তিত হন, ভীত হন,
কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে।